হচ্ছে, এমনকি ভারতের অনেক ক্ষমতাসীন দলের নেতার মুখেও আমরা শুনেছি যে আমাদের এখানে সংখ্যালঘু নির্যাতন। কিন্তু আপনি জানেন যে অক্টোবরে একটি রিপোর্ট প্রকাশ করেছিল, জরিপ করেছিল ভয়েস অফ আমেরিকা, এবং সেখানে আমরা দেখেছি যে 64.1% উত্তরদাতা বলেছে যে আওয়ামী লীগের সময়ের চেয়ে এখন সংখ্যালঘুরা বেশি ভালো আছে। অর্থাৎ এটা একটা কমপ্লিটলি অপপ্রচার। এই অপপ্রচারের মধ্য দিয়ে কি আসলে হাসিল করতে চাইছে? আপনি যেটা বলছেন যে তাদের ব্যর্থতাকে ঢাকতে চাইছে, দক্ষিণ এশিয়া অন্যান্য দেশে তাদের সম্পর্ক যেভাবে কন্ট্রোল যেভাবে তারা হারিয়েছে, সেই জায়গা থেকে কি তারা আসলে দেখাতে চায় যে এই দেশে বিষয়টা স্পষ্ট করেন তো, আসলে ক্লিয়ার না। অনেকগুলি কারণ আছে। একটা বড় কারণ হলো ডোমেস্টিক পলিটিক্স। ডোমেস্টিক পলিটিক্সে যে আমি মাচোগিরি যেটা দেখাই, সেটা একটা ধাক্কা পড়েছে, এই বিষয়তে কোনো দ্বিমত নাই। দ্বিতীয় যে বিষয়টা থাকে যে আপনি এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে এসছেন যে আমি এখানকার কাস্টোডিয়ান, তারপরে আপনার তো এখন কোনো বেসিসই নেই। থার্ড যেটা আছে যে আপনি 15 বছর, আমি একটা কথাই লিখেছিলাম যে 15 বছর ধরে যে ভারত যে ঢাকাকে দেখে এসছে 5ই অগাস্টের পরে বুঝতে পারলো যে সেই ঢাকা আর নাই, সুতরাং সেই জায়গাতে সে কি করবে সেটাও বুঝতে পারছে না। সুতরাং ভারতের পররাষ্ট্রনীতির যে দুর্বলতা, ভারতের ডোমেস্টিক অর্থনীতির যে দুর্বলতা, ভারতের ডোমেস্টিক পলিটিক্সে যে বিজেপির আজকের এই অবস্থা, সুতরাং 15 বছর ধরে একটা পলিটিক্যাল পার্টির উপরে বেসিস করে তারা একটা রাষ্ট্রকে দেখেছে। সুতরাং সেই জায়গা থেকে যখন তাদের বিতরণ হয়, অর্থাৎ ভারত বাংলাদেশের সাথে সম্পর্কটা ডেভেলপ করতে চায়নি, রাদার ইন্টারন্যাশনাল পাওয়ারকে দেখাতে চেয়েছে তাদের প্রভাব না থাকার কারণে এই দেশের অবস্থা এখন আগের চেয়ে খারাপ। আপনি দেখেন রাজনাথ সিং এর কথা চিন্তা করেন, সুব্রমণিয়াম স্বামী আজকে থেকে তো বলছে না, সেই 14-15 সাল থেকে বলে আসছে বাংলাদেশের অর্ধেক দখল করে নাও, বাংলাদেশের এরা টার্মাইট, বাংলাদেশ থেকে ইলিগাল। আপনি কোন ডেটাতে দেখাবেন যে ইলিগাল মাইগ্রেন্টস বাংলাদেশটা ওখানে গিয়েছে? 15, 16, 17 সালের বিভিন্ন স্টাডি দিয়ে দেখানো হয়েছে যে নাই। এনআরসি করেছে, এনআরসিতেও দেখা গেল যে সব ওয়েস্ট বেঙ্গলি, মানে যারা গেছেন তারা হিন্দুরাই গেছেন, ওয়েস্ট বেঙ্গল থেকেই গেছেন, সুতরাং বাংলাদেশিরা কোথায়? সুতরাং আপনি যদি অর্থনীতির বেসিক ইকোনমি দিয়ে চিন্তা করেন যে বাংলাদেশের একটা মানুষ 800 টাকা মাইনে পায়, সে যদি আসাম বা ত্রিপুরাতে কাজ করতে যায় ইলিগালি, তার মাইনে চলে আসবে 200 থেকে 300 রুপিতে। কি কারণে যাবে? অর্থনৈতিক জ্ঞানটা কোথায় এই জায়গাতে? একটা তো রেশনালিটি তো থাকে। সুতরাং আপনি পুরোটাই তৈরি করেছেন, এমন একটা ন্যারেটিভ তৈরি করেছেন ভারতের সমাজ ব্যবস্থায় বাংলাদেশ সম্পর্কে, যে বাংলাদেশে যেমন গতকালকেও দেখলাম, আজকেও দেখলাম, সাইফ আলী খানের বাসায় এক ধরনের ঘটনা ঘটেছে, সেটার জন্য ফার্স্ট হেডলাইন এখন নতুন আসছে যে সে বাংলাদেশি। মানে তাদেরকে কিন্তু বলছে না যে তারা যে হত্যা করে ওখানে গেছে সেটা নাই, বাংলাদেশ থেকে আদৌ গেছে কিনা মানে এটাও তো এখন আমি জানি না। সুতরাং সব দিক থেকে আপনি যদি দেখেন বাংলাদেশের মিডিয়াতে, মানে ভারতের মিডিয়াতে এই মুহূর্তে যদি আফগানিস্তান নিয়ে কথা বলতে যাই তাহলে তো সাবস্ট্যান্স নাই। আজকে যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প কালকে নেবেন, ইনঅগারেশন আছে, রাইট, শি জিনপিংকে দাওয়াত দিয়েছে, তিনি রিগ্রেট করে আরেকজনকে পাঠিয়েছেন, বিচিত্র রকমের লোকজনকে পাঠিয়েছে, বা ভারতের প্রধানমন্ত্রীকে পাঠিয়েছে। অনেকে বলে যে ভারতের যারা আন্তর্জাতিক বিষয়ে গবেষণা করে থাকেন তারা বলেন যে ভারত সিকিউরিটি ইস্যুতে থ্রেটেন্ড ফিল করছে। বাংলাদেশে তাই মনে করেন আসলে একমাত্র বাংলাদেশ একমাত্র দেশ যেটা ভারতকে আজ পর্যন্ত এক ধরনের, সেটা রিগার্ডলেস, এবং এটা স্বাভাবিক গুড নেইবারলি অ্যাটিটিউডে দেওয়া উচিত। সুতরাং সেই কারণে আজকে আপনি দেখেন সেটাকেই তারা ধরে নিয়েছে যেটা এটাই ধ্রুব। সুতরাং বাংলাদেশ যে একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ, এই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলি যারা ইউনিভার্সিটিতে পড়ছে, আন্দোলনের সাথে ছিল, এই বাচ্চাগুলি এখন উঠে দাঁড়িয়েছে, বলেছে যে এইভাবে চলতে পারে না। সুতরাং এভরিথিং হ্যাজ টু বি ইকুয়াল হ্যান্ডেড, এবং আমার মনে হয় যে অন্ততপক্ষে আমরা এদিকে যাচ্ছি। ভবিষ্যতে যদি আমরা একটা গণতান্ত্রিক সরকার পাই, আমার মনে হয় তারা এটাই কন্টিনিউ করবে, বাচ্চারা যেটা শিখিয়ে দিয়েছে।